আজকে আমরা 16 নাম্বার থেকে শুরু করব। 16 নাম্বার অঙ্ক। হয়ে গেছে একটু ওয়েট। বলতেছে Robin is the owners of Fresh Traders Limited at the end of February 2019. Robin is trying to prepare a monthly financial statement. The following information relates to February 2019. 2019 সালের ফেব্রুয়ারি মাসে নিচে কিছু ইনফরমেশন আমাদের দিয়ে দিছে। বলতেছে at February 1, 2019 he borrowed টাকা 4 lakh from a local bank on a 10-year mortgage, অর্থাৎ 10 বছরে বন্দিকে ঋণ নিছে ব্যাংক থেকে, অর্থাৎ কিছু বন্ধক রেখে ব্যাংক থেকে 10 বছরের জন্য ঋণ নিছে। তো এই ঋণের উপর কি করতে হবে? সুদ ধরতে হবে নাকি? এই সুদ এখন দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ 12%, 12% সুদের হার। 4 লাখ টাকার 12% করলে 1 বছরের সুদ আসবে। ওই 1 বছরের সুদকে আবার 12 দ্বারা ভাগ করে আমাদের 1 মাসের সুদ বানাইতে হবে। হ্যাঁ, কারণ অঙ্কটা আমাদের 1 মাসে, বুঝতে পারছো? অঙ্কটা হলে 1 মাসে। এখানে যে প্রথম লাইনে বলেছে এট দ্য এন্ড অফ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারিতে শেষ হবে। ফেব্রুয়ারির 1 তারিখে সে হিসাবকাল শুরু করছে। ফেব্রুয়ারির 2019 সালে 28 দিনে মনে হয় ফেব্রুয়ারি ছিল, ওইটা এই জন্য 28 তারিখ লিখছে। তো এরপরে কি করলাম তাহলে? এখানে সুদ দিতে হবে, সুদ বকেয়া আছে না? সুদ যদি বকেয়া থাকে, বকেয়া সুদের সমন্বয় থাকিলে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। দেখো এখানে তাই করছে, 4 লাখ টাকা ইন্টু 12% ভাগ 12, ঠিক আছে? 4,000 টাকা আমাদের ঋণের সুদ আসতেছে। 2 নম্বরে বলতেছে রেভিনিউ আনরেকর্ড। রেভিনিউটা আনরেকর্ড হয়েছে, মানে আয় হয়েছে কিন্তু এখন আমরা খাতায় লিখি নাই। খাতায় না লেখার কারণে আমরা কি লিখবো? এটাকে নর্মাল জার্নাল দিব, যে ধরে নিব যে বাকিতে সেবা দেওয়া হয়েছে, অর্থাৎ সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকার সেবা দিচ্ছে? 2 লাখ টাকার। স্যালারি এক্সপেন্স 4,000 অ্যাক্রুড, অর্থাৎ স্যালারি বকেয়া আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স 1200 টাকা কি হয়েছে? এক্সপায়ার্ড হয়েছে, তো খরচ হয়ে গেছে। তো আমরা খরচের অ্যাডজাস্টিং দিব। তাহলে কি দিব? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, ঠিক আছে? 1200 টাকা। এই ছিল আমাদের 16 নাম্বার অঙ্ক। এতটুকু ছিল অঙ্কটা। এগুলো আসবে যদি আসে 4 মার্কের জন্য আসে ছোট অঙ্ক, বড়গুলো 10 মার্কের জন্য আসে। এটা একটু দেখি আমরা। 17 নাম্বার অঙ্ক। 17 নাম্বার অঙ্কে বলছে যে অ্যাকর্ডিং ইয়ার হেরন কোম্পানি কি বলছে? ইন অন ডিসেম্বর 31 ইচ ইয়ার। হারুন কোম্পানি কি করছে? 31 ডিসেম্বরে তার হিসাবকাল শেষ হয় প্রতি বছরের। following adjusting entries are necessary for preparation financial statement for the year ended December 31st, 2019. 2019 সালে সে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, এর জন্য কিছু সমন্বয় দাখিলা দিছে। প্রথমে বলছে যে মার্চেন্ডাইজ ওর টাকা 2000 has been distributed to customer as sample free of cost, অর্থাৎ কাস্টমারকে 2000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছে। আর আমরা শিখছিলাম যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে সেটাকে বিজ্ঞাপন লিখি। এটা কি লিখবো? বিজ্ঞাপন ডেবিট, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট। আর ক্রেডিট করবো কাকে? যেহেতু এখানে পণ্য দিছে এই জন্য আমরা পারচেজকে ক্রেডিট করবো। হ্যাঁ, বা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করবো। পারচেজ লিখছি আমরা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, পারচেজ ক্রেডিট। 2 নম্বরে হলো কমিশন অ্যাক্রুড টাকা 2500 হ্যাজ নট ইয়েট রিসিভ, অর্থাৎ 2500 টাকার কমিশন রিসিভ করা হয়নি, ঠিক আছে? অর্থাৎ নট ইয়েট রিসিভ, অ্যাক্রুড অর্থাৎ বকেয়া আছে। দেখি এটা আয় বকেয়া নাকি? অর্থাৎ কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট হবে। দেখো তাই করছে। অ্যাক্রুড কমিশন বা কমিশন রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট। আয় বকেয়া ছিল,
আয় বকের আমরা অ্যাডজাস্টিং দিলাম। 3 নম্বরে বলতেছে মার্চেন্ডাইজ ওর টাকা 2000 উইথড্র আরন দ্য প্রপোর্টরস ফর হিজ পার্সোনাল ইউজ, অর্থাৎ হারুন তার পার্সোনাল ইউজের জন্য কি তৈরি উত্তোলন করছে, মার্চেন্ডাইজ অর্থাৎ পণ্য উত্তোলন করছে না, মজুত পণ্য। আমরা কি দিব, ড্রয়িং ডেবিট পারচেস ক্রেডিট, উত্তোলনের যে নর্মাল জার্নাল ওইটাই দিব। এখানে তাই লিখছি দেখো, ড্রয়িং ডেবিট পারচেস ক্রেডিট। এরপরে আসি 4 নম্বরে কি বলছে, বলছে স্যালারি সেলস ম্যানেজার স্যালারি আউটস্ট্যান্ডিং, অর্থাৎ সেলসম্যান স্যালারির বেতন বকেয়া আছে। তাহলে কি লিখবো, স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, কারণ ব্যয় বকেয়া আছে, আর ব্যয় বকেয়া থাকলে যাবে দেওয়া হয়, আর যেহেতু বেতন এই জন্য বেতন খরচ হিসাব ডেবিট, বেতন পদে বেতন হিসাব ক্রেডিট। এরপর আছে 5 নম্বরে। 5 নম্বরে বলছে মার্চেন্ডাইজ ডিস্ট্রিবিউট বাই ফায়ার টাকা 7000, অর্থাৎ 7000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, যার মধ্যে ইন্স্যুরেন্স করা ছিল কত, ইন্স্যুরেন্স ক্লাইম পাবে কত টাকা, 5500 টাকা, অর্থাৎ বিমা দাবি গ্রহণ করতে পারতেছে 5500 টাকা। মাঝখান থেকে কত টাকা খরচ হয়ে গেল, মাঝখান থেকে ক্ষতি হয়ে গেছে কত, 7000 ছিল 5500 হয়েছে না, অর্থাৎ কত হয়েছে, 17-4 নাম্বারটা দেখি, 4 নাম্বার ছিল স্যালারি আউটস্ট্যান্ডিং, ছিল স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট মার্চেন্ডাইজ ডিস্ট্রিবিউট বাই ফায়ার। বলতেছিলাম যে 7000 টাকার পণ্য বিনষ্ট হয়েছে, যার মধ্যে ইন্স্যুরেন্স করা ছিল 5500 টাকার ক্লাইম পাবে, অর্থাৎ আমরা এই টাকা কিন্তু এখনো পাই নাই, পাবো, ইন্স্যুরেন্স ক্লাইম করছি, তার মানে আমরা লিখবো যে রিসিভ ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি। আর থাকবে হলো তোমার, বা ইন্স্যুরেন্স কোম্পানি, শুধু ইন্স্যুরেন্স কোম্পানি লিখতে পারি 5500 টাকা ডেবিট। আর আমরা আমাদের ক্ষতি হয়েছে যেটা সেটাকে আমরা ডেবিট করবো। ক্ষতি হয়েছে কয় টাকা, এখানে 2500 টাকা নাকি, সরি 1500 টাকা, 7000 থেকে 5500 বাদ দিলে 1500 টাকা তোমার ক্ষতি হয়েছে, এই ক্ষতিটাও কি হবে, ডেবিট হবে। আর ক্রেডিট হবে কি, এই যে মার্চেন্ডাইজ বা পারচেস, পণ্য বিনষ্ট হয়েছে এই জন্য পারচেসকে আমরা ক্রেডিট করব, ওই যত টাকা মোট আগুনে বিনষ্ট হয়েছে সেটা। আগুনে বিনষ্ট পণ্যের মধ্যে আমরা আমাদের কি হইতেছে, ক্ষতি হইতেছে, ইনকাম স্টেটমেন্টও লিখতে পারি আমরা এখানে, অ্যাবনর্মাল লসও লিখতে পারি, ঠিক আছে, বা লিখতে পারি যে এটা ডেবিট তো হবে না, এছাড়া লিখতে পারি আমরা গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার লিখতে পারি, অর্থাৎ বিবিধ ক্ষতি লিখতে পারি, তারপর ইনকাম স্টেটমেন্ট লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাইনি, এখনো পাইনি, পাবো, এই জন্য ডেবিট করছি, ইনকাম স্টেটমেন্টকে ডেবিট করছি, আর হলো পারচেসকে ক্রেডিট করলাম। তারপরে বলতেছে 3 বছরের জন্য বিজ্ঞাপন ব্যয় করা হয়েছে কত টাকা, 6000, 3 বছরের কিন্তু, ঠিক আছে। 3 বছরে যদি 6000 হয়, আমরা আমাদের খাতায় দেখাবো কয় বছর, 1 বছরের দেখাবো নাকি। আমরা কি, আমরা এখানে দুই ভাবে অ্যাডজাস্টিং দিতে পারি, এটার ডেফার্ডের দিক থেকে দিতে পারি, অর্থাৎ অগ্রিম আকারে দেখাইতে পারি, অথবা আমরা খরচ আকারে দেখাইতে পারি, ঠিক আছে। কারণ আমরা তো আর জানি না যে যখন ইন্স্যুরেন্স এই সরি অ্যাডভার্টাইজমেন্টের টাকা নিছে তখন কি সে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে লেখা রাখছে খাতায়, নাকি অগ্রিম আকারে, অর্থাৎ এই ডেফার্ড অ্যাডভার্টাইজমেন্ট লেখা রাখছে, সেটা আমরা জানি না। তো আমরা দুই দিক থেকেই দিলে দুইটাই হবে, কিন্তু দুইটার আবার টাকা ঠিক থাকতে হবে। তুমি যদি খরচের দাও তাহলে তোমার দেখাইতে হবে এখানে 1 মাসের টাকা, 1 বছরের টাকা, ঠিক আছে, 2000 টাকা। আর তুমি যদি সম্পদ দেখাইতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে 2 বছরের টাকা দেখাইতে হবে। মানে এটা ডিপেন্ড করে তোমার উপর, যে তুমি অ্যাসেটের দিবা নাকি এক্সপেন্সিভ দিবা। তো দেখি আমরা তারা কি দিছে, দুইটাই রাইট কিন্তু, হ্যাঁ। এখানে কি দিছে, আমার অঙ্কটা কত দিনে সেটা আগে একটু দেখে নি ভালো মতো। অঙ্কটা কিন্তু 1 বছরে নাকি, তাহলে এটা দিছে হলো জানুয়ারি 6000 টাকা হ্যাজ বিন, আচ্ছা 6000 যদি হয় 3 দিয়ে ভাগ করলে আসতেছে কত, এখানে এই কাজ করছি কেন, কি বলছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট ক্রেডিট, টাকাই তো 6000, এটা আবার 600 দিছে কেন, হ্যাঁ এখানে ক্যালকুলেশন ভুল করে রাখছি,
টাইপ করে স্যার একদিনকে দিয়ে তো মিস্টেক করছে আর কি। আমরা যদি খরচের দেখাইছি তাহলে আমরা কয় মাসের দেখাবো খরচ? 1 মাসের খরচ দেখাবো, ঠিক আছে? কারণ আমার অঙ্ক, সরি 1 বছরের খরচ দেওয়া, কারণ আমার অঙ্কটাই হলো 1 বছরের। আমাদের অঙ্কটা কিন্তু 1 বছরের। এই যে ইন্ড অফ অন ডিসেম্বর 31, 2019 সালের 31শে ডিসেম্বর এটা শেষ হবে। অর্থাৎ আমি 1 বছরের খরচ দেখাবো। 1 বছরের খরচ আসে কত? 2000 টাকা নাকি? কিভাবে 6000কে তুমি 3টা ভাগ করবা, আমি তো দেখাইতেছি খরচের না, এই জন্য আমাদের টাকা আসবে 2000 টাকা। আর তুমি যদি প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ক্রেডিট লেখো, তাহলে আবার দেখাইতে হবে 2 মাসের টাকা, ঠিক আছে? এখানে 2000 আসবে, 2000, এখানেও 2000 আসবে। আচ্ছা, গেল এটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। এরপরে বলতেছে লাস্ট দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 5000, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 5000 টাকার। সেটা হলো প্রিভিয়াস এর আগের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 5000 টাকা। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট টু বি ইনক্রিজ টু টাকা 7500, অর্থাৎ তোমার এই অ্যালাউন্সের টাকা তোমাকে কত বাড়াইতে বলছে? 7500 টাকা পর্যন্ত বাড়াইতে বলছে। ডিউরিং কারেন্ট ইয়ার ব্যাড ডেটস 4000, আমাদের অনাদায়ী পাওনার সৃষ্টি হয়েছে 4000 নতুন করে। আমাদের নিয়ম হচ্ছে আগে নতুন করে যে অনাদায়ী পাওনার সৃষ্টি হলো সেটার আগে অ্যাডজাস্টিং দেওয়া। তো নতুন করে যদি অনাদায়ী পাওনার সৃষ্টি হয়, অ্যাডজাস্টিং হয় ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, আর ক্রেডিট হবে অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। ব্যাড ডেটস হওয়ার আবার শর্ত আছে, যদি অঙ্কে ব্যাড ডেটস আর ব্যালেন্স থাকে তাহলে ব্যাড ডেটস হবে, হ্যাঁ। ব্যাড ডেটস এর ব্যালেন্স না থাকলে অ্যালাউন্সটা ডেবিট হবে। আমরা কি বললাম, যেহেতু ব্যাড, আমাদের অঙ্কে কি আছে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অর্থাৎ অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে যখন নতুন অনাদায়ী পাওনা বা দেনার সৃষ্টি হবে। আর যদি না থাকে তখন ব্যাড ডেটসকে আমরা ডেবিট করব। বুঝতে পারছি? তাহলে আমরা ডেবিট করব 4000 টাকা, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? আর ক্রেডিট করব কাকে? অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট হবে, এখানে একটু ভুল হয়েছে, কারণ আমাদের রুলসে এইটা ছিল। দেখা, একটু রুলসটা তোমাদের দেখায় আসি, একদম শুরুতে ছিল। এই যে দেখো 13 নাম্বার রুলসটা ছিল ব্যাড ডেট রিটার্ন অফ এর ক্ষেত্রে, লেখাটা ভেঙে গেছে। ব্যাড ডেট রিটার্ন অফ এর ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল অলওয়েজ কি হবে? ক্রেডিট হবে। অঙ্কে যদি অ্যালাউন্স ফর ব্যাড ডেটের থাকে তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেটকে ডেবিট করতে হবে। আর যদি অ্যালাউন্স ফর ব্যাড ডেট না থাকে, কোশ্চেনে কোনো ব্যালেন্স না থাকে, তাহলে ব্যাড ডেট এক্সপেন্সকে ডেবিট করতে হবে, ঠিক আছে? হলো ফার্স্ট জার্নাল। সেকেন্ড জার্নাল হলো ওই যে নতুন করে অ্যালাউন্স সৃষ্টি করতে বলবে, ওইটার জন্য আমাদের সেকেন্ড জার্নাল হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এই দুইটাই এখানে দিছে। এখন আমরা টাকার হিসেবে যাব, টাকা কিভাবে বসাবো। এখন আমরা হিসাব করবো হলো টাকা। তো এখানে কি দাঁড়াই দিচ্ছে? যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 4000 টাকা। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার আগে কিন্তু অ্যালাউন্সের ব্যালেন্স ছিল 5000, আর অ্যালাউন্স অলওয়েজ ক্রেডিট হয়, রেওয়া মিলে আমাদের ক্রেডিট ব্যালেন্সই থাকে। ডেবিট ব্যালেন্স ছিল ওটা বলে দিবে ডেবিট ব্যালেন্স। নর্মালি আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটের ব্যালেন্সটা ক্রেডিট হয়। তো এটা ছিল ক্রেডিট, তুমি কিন্তু জার্নালে করছো ডেবিট 4000 টাকা নাকি? তাহলে তোমার হাতে আর ক্রেডিটে কত আছে? 1000 আছে। বুঝতে পারছি? 4000 কিন্তু আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিটে থাকে নর্মালি ব্যালেন্স, ডেবিট হলে ওটা বলে দিবে ব্র্যাকেটে যে ডেবিট ব্যালেন্স। তো এটা কি ক্রেডিট ব্যালেন্স 5000 টাকা, কিন্তু তুমি যখন ব্যাড ডেটের জার্নাল দিলা তখন কিন্তু তুমি এটাকে ডেবিট করছো, অর্থাৎ 4000 ডেবিট করছো। 1000 তোমার হাতে আছে, কিন্তু তোমাকে বানাইতে বলছে কত পর্যন্ত? 7500 পর্যন্ত তোমাকে কি করতে বলছে? এই সঞ্চিতিটা বৃদ্ধি করতে বলছে। তাহলে তোমার হাতে তো অলরেডি 1000 আছে নাকি?
তাহলে তোমার কত লাগতেছে? 6,500 লাগতেছে। ওই 6,500 আমরা অ্যাডজাস্টিং দিব। এই দেখো এটাই করছি, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট 6,500 টাকা। বুঝতে পারছি 6,500 কিভাবে আসলো? আমাদের মোট ছিল ব্যালেন্স অ্যালাউন্সের 5,000, মাঝখানে ব্যাড ডেট রিটার্ন অফ হয়েছে 4,000। তো এই জন্য ব্যাড ডেট রিটার্ন অফ মানে কি ওই টাকাটা আর পাওয়া যাবে না। ঠিক আছে, আমরা সঞ্চিতি বানায় রাখছিলাম। কেন সঞ্চিতি বানাই? ওই যে আমরা ধরে নেই যে ভবিষ্যতে দেনাদারের টাকা পাইতেও পারি, নাও পাইতে পারি, তার জন্য একটা সঞ্চিতি তৈরি করি। ঠিক আছে, ওই সঞ্চিতি থেকেই ওই যে পরবর্তীতে বললো যে নতুন অনাদায়ী পাওনার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওই টাকাটা আর পাওয়া যাবে না। ঠিক আছে, অনাদায়ী পাওনার সৃষ্টি হয়েছে। এই জন্য কি আমরা তো সঞ্চিতি বানাইছিলাম কি কিসের জন্য? ওই যে পাওয়া যাবে না এর জন্যই তো। তার মানে কি 5,000 বানায় রাখছিলাম, অলরেডি 4,000 সে আউট হয়ে গেছে নাকি, চল বাদ দিয়ে দিচ্ছি আমি, তাহলে আর থাকে কত? 1,000। তোমাকে সর্বশেষ সঞ্চিতি রাখতে বলছে হিসাবকাল শেষে 7,000, 7,500 টাকা। তো তোমার হাতে তো 1,000 টাকা অলরেডি আছে, আর তোমার কত লাগবে? 6,500 টাকা। ওই 6,500 টাকার আমরা সঞ্চিতি নতুন করে বানালাম। ঠিক আছে, অর্থাৎ আগের 1,000 আর এই 6,500, এই মোট 7,500 টাকার সঞ্চিতি তৈরি হলো। এখন যদি এমন হইতো যে ব্যাড ডেট হয় নাই, হ্যাঁ, অর্থাৎ এই লাইনটাই নাই, ডিং দ্য ইয়ার ব্যাড ডেট বাই 4,000, এটা না থাকলে তখন কত বসাবো বলো তো দেখি? তখন অ্যালাউন্সের ব্যালেন্স কত হবে? তখন তার ওই জার্নালও হবে না, না, যেহেতু ওইটা নাই। তো তখন ব্যালেন্স আমরা কত বসাবো? সঞ্চিতির কত দেখাবো বলো তো একজন? সঞ্চিতি কত হবে যদি এই 4,000টা তো এই বছর ছিল, ওই না তো এটা বাদ হইতো। 5,000 থেকে 4,000 চলে গেছে, তাই 1,000 ওই 7,500 ওইখানে যে কাজ হয়েছে। হ্যাঁ, কারণ 4,000 যদি নাই নাই থাকে। থাকে তাহলে ওই 5,000টা তো পুরাই থাকতেছে, হ্যাঁ, আর 5,000 পুরো টাকা থাকলে তো লাগতেছে তাইলে 2,500 কত? টাকা হইব। হ্যাঁ ঠিক আছে, 2,500 টাকার সঞ্চিতির জার্নাল হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা 18 নম্বরে যাব। 18 নম্বর সিম্পল অঙ্ক, নর্মাল সমন্বয় দেখিলে এগুলো তোমরা ইন্টারে এগুলো এমন করে আসছো। ইন্টারে থাকতো না 1 2 3 4 দিয়ে দেওয়া থাকতো, এগুলো সমন্বয় করতে এরকম। আর রেওয়ামেল টাইপেরও থাকতো, মানে রেওয়ামেল থাকতো, নিচে কিছু সমন্বয় থাকতো, এটা করে ফেলতো। বলতেছে using the following information prepare adjusting entry in the books of Siam Enterprise at the end of year 2019, অর্থাৎ 2019 সালে তার হিসাবকাল শেষ হয়। prepaid insurance expired during the year 2,925, অর্থাৎ 2,925 টাকা খরচ হয়। কি খরচ হয়? ইন্স্যুরেন্সটা খরচ হয়ে গেছে। তো আমরা ইন্স্যুরেন্স খরচের জার্নালি দিব। এখানে তার দেখার জিনিস না যে আমার আগে কি আছে, আগে দেখতে হলে রেওয়া মিল খুঁজতে হয়, রেওয়া মিল তো নাই। অর্থাৎ এখানে যেটা বলবে আমাকে ওইটাই করতে হবে নাকি? এই জার্নালগুলো কিভাবে দিতে হয়, অ্যাডজাস্টিং গুলো যেভাবে দেওয়া থাকবে, যেভাবে বলবে আমাকে ওইভাবেই কাজ করতে হবে। অর্থাৎ বলতেছি এক্সপেন্স হয়েছে, তাহলে আমাদেরকে এক্সপেন্সের জার্নাল দিতে হবে। এক্সপেন্সের জার্নাল কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 2,925 টাকা। তারপরে আসি 2 নম্বরে, আনইউজ অফিস সাপ্লাইজ টাকা 4,200, সরি 425, অর্থাৎ এখনো ব্যবহৃত হয় নাই, অর্থাৎ সম্পদের জার্নাল দিব আমরা। অর্থাৎ সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 425 টাকা দেখাবো। বুঝতে পারছি যেটা বলতেছি আমরা, কিন্তু ওইটারই জার্নাল দিতেছি। হ্যাঁ, আগে ট্যাক্স এক্সপেন্স বলছিল, এই জন্য এক্সপেন্সেরটা দিছি, ইন্স্যুরেন্স এক্সপেন্স প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। আর পরেরটা বলছে আনইউজড, অর্থাৎ অব্যবহৃত, তাহলে আমরা অব্যবহৃতটাই দিব। অব্যবহৃতটা অর্থাৎ সম্পদেরটা দিতে হবে তোমাকে। সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট করতে হবে 425 টাকা। ডিপ্রিসিয়েশন ধরতে বলছে 5,500 টাকা, তাহলে আমরা জার্নাল দিব ডিপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট 5,500 টাকা। আনআর্ন রেন্ট হ্যাজ বিন আর্ন, অনপরিচিতটা আয় হয়েছে। আয় হলে আমরা কি আয়কে ক্রেডিট করি, আর ডেবিট হবে, যেহেতু অনুপার্জিতটা আয় হয়েছে এই জন্য অনুপার্জিতটা ডেবিট হবে। কারণ অনুপার্জিত আয় হলো দায়, এটা অলওয়েজ ক্রেডিট হয়, ওইটা যখন আয় হয় সেটা ডেবিট হয়ে যায়। অর্থাৎ আনআর্ন রেন্ট রেভিনিউ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট 1,250 টাকা। এরপরে বলতেছে অ্যাক্রুড রেন্ট রেভিনিউ 900 টাকা। অ্যাক্রুড রেন্ট রেভিনিউ অর্থাৎ রেন্ট রেভিনিউ বকেয়া আছে, আয় বকেয়া, আয় বকেয়া থাকলে কি লিখি আমরা? রেন্ট রিসিভেবল ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। আয় বকেয়া থাকলে রেন্ট রেভিনিউ ডেবিট রেন্ট রিসিভেবল ক্রেডিট। ওয়েজেস নট পেইড
মজুরি এখনো দেওয়া হয় নাই, অর্থাৎ মজুরি বকেয়া আছে। ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। প্রোপার্টারি ট্যাক্স টাকা 500 আর আনপেইড অ্যান্ড আনরেকর্ড। প্রোপার্টারি ট্যাক্স 5,000 টাকা দেওয়া আছে, তো সরি 500 টাকা দেওয়া আছে, আর আনপেইড অ্যান্ড আনরেকর্ড এখনো এটা রেকর্ড করা হয় নাই, তার মানে এটাও বকেয়া আকারে ধরবো। প্রোপার্টারি ট্যাক্স এক্সপেন্স ডেবিট, প্রোপার্টারি ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এরপরে বলতেছে ইন্টারেস্ট অন মর্গেজ অ্যাক্রুড বাট নট পেইড টাকা 1,500, অর্থাৎ সুদ বকে আছে এখন আমরা এটা দেই নাই, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। হাউস রেন্ট ফর 1 মান্থ টাকা 1,000 ডিড নট পেইড। হাউস রেন্ট এখন 1 মাসের বকে আছে, এটা একজনে বলো তো এটা কি হবে? 1 মাসের হাউস রেন্ট বকে আছে, জার্নাল কি অ্যাডজাস্টিং দেখাও। অনেকগুলো তো বললাম, নিজের একটা বলো। রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। হ্যাঁ, তারপরে পরেরটা ইয়ে বলো, পারিয়া ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস রিসিভেবল, এটা কি হবে? ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোটস রিসিভেবল কি হবে? অনেক পাইছে কিন্তু এটা। বলো। হবে রিসিভেবল, শুটটা রিসিভেবল ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট আর রেভিনিউ ক্রেডিট। রেভিনিউ এইগুলা ক্রেডিট। আমি বারবার বলছি যে একদম ফার্স্ট পেজে এই মুখস্থ করে ফেলো ওইগুলা, কারণ ঘুরে ফিরে কিন্তু এইগুলাই আসতেছে, বুঝতে নাই? ওই দুই একটা একটু চেঞ্জ আসতেছে, বা টাকা এদিক সেদিক একটু হিসাব করে বের করতে হয়, কিন্তু জার্নাল কিন্তু ঘুরে ফিরে ওইগুলাই হতেছে, বুঝতে পারতেছি? ওইগুলা ভালো মতো শিখতে হবে, তাহলে দ্রুত তুমি বলতে পারো। আমি যেভাবে এই যে সমানে বলে দিতেছি ওইভাবে বলতে পারবা তুমি, ওইটা ক্লিয়ার হইতে হবে। বেসিকটা বেসিক ক্লিয়ার থাকলে তুমি যেভাবে ঘুরে দেখ না কেন, তুমি মূল বিষয়টা ধরতে পারলে নিজেই সলভ করে ফেলতে পারবে। আর তুমি যদি বেসিকই না জানো যে এটা কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, যেমন ইন্টারেস্ট অ্যাক্রুড অর্থাৎ সুদ বকেয়া, এখন এটা এই সুদটা কি দেখতে হবে, এটা কি আয় বকেয়া নাকি ব্যয় বকেয়া। অর্থাৎ নোটস রিসিভেবল, নোটস রিসিভেবলের উপরে আমরা সুদ পাই, অর্থাৎ আয় বকেয়া। আর আয় বকেয়া হলো ওই একদম শুরুতে আমাদের সূত্র ছিল, আয় বকেয়া হলে আয় বকেয়া ডেবিট আর আয়টা ক্রেডিট। আয় বকেয়া বলতে ওই নাম লিখে রিসিভেবল লিখবো, আর রেভিনিউটাকে ক্রেডিট করবো, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট। এইভাবে ভেঙে ভেঙে অ্যানালাইসিস করে করলে দেখো কোথাও আটকাবা না, ঠিক আছে? যেই চ্যাপ্টারে যাও না কেন, যত কঠিন অ্যাডজাস্টিং দেখ, বেসিক ক্লিয়ার থাকলে তুমি সহজে ভেঙে ভেঙে করে তুমি সহজে ধরতে পারবে। আচ্ছা, এই ছিল আমাদের 18 নম্বর অঙ্কে। এখন যাব 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্কে আসি। The accounting records of Taron traders reveals the following ledger ledger account balance দেওয়া আছে। কারণ ক্যাপিটাল দেওয়া আছে 1,60,000, কারণ ড্রয়িং দেওয়া আছে 15,500, অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 35,000, তারপরে দেওয়া আছে তোমার সার্ভিস রেভিনিউ 1,35,000, স্যালারি এক্সপেন্স 22,500, ইন্টারেস্ট পেয়েবল 7,500, ইন্টারেস্ট এক্সপেন্স 27,500। তো এগুলো আমাদের ইনফরমেশন দিছে। লেজারের কিছু ব্যালেন্স, নিচে আরো দুইটা অ্যাডজাস্টিং দিছে, সমন্বয় দেখিলা বলেছিল রেওয়া মিলের কিছু ব্যালেন্স, অর্থাৎ লেজারের ব্যালেন্স মানে কি রেওয়া মিলের ব্যালেন্স নাকি, কারণ লেজারের ব্যালেন্স দিয়ে কিন্তু রেওয়া মিল তৈরি করা হয়। আর তারপরেই আমাদের সমন্বয় দাখিলা দেওয়া হয়। অ্যাক্রুড 25,000 অফ সার্ভিস রেভিনিউ, অর্থাৎ 25,000 টাকার সেবা বকেয়া আছে, আর অ্যাক্রুড টাকার 700-500 ইন্টারেস্ট এক্সপেন্স, 7,500 টাকার ইন্টারেস্ট বকেয়া আছে। ক্লোজিং এন্ট্রি দিতে আমরা জানি কি ক্লোজিং এন্ট্রি আয় ব্যয় আর কি ইয়া কি বলে উত্তোলন আর লাভ অথবা ক্ষতির আমাদের ক্লোজিং, এই চারটা জিনিসের ক্লোজিং দিতে হয়। প্রথমে আমরা আয়ের ক্লোজিং দিব, অর্থাৎ রেভিনিউ এর। দেখো রেভিনিউ এখানে কত, 1,35,000 টাকা সার্ভিস রেভিনিউ, আর উপরে আর কোনো রেভিনিউ নাই, নিচে একটা রেভিনিউ বকে আছে, এটাও অ্যাড করতে হবে। এই রেভিনিউটাও অ্যাড হবে। কেন অ্যাড হবে? কারণ এটা যদি আমি অ্যাডজাস্টিং করে দিই, যা দাঁড়াইতেছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ সার্ভিস রেভিনিউ কিন্তু আয়, আর আয় ক্রেডিট, আর এই সার্ভিস রেভিনিউ কিন্তু আয়, এটাও কিন্তু ক্রেডিট, দুই ক্রেডিটে যোগ হয়ে
আমাদের মোট আয় দাঁড়াইছে 1,60,000 টাকা। এরপরে আমরা দিব খরচের। খরচ আছে কি কি? খরচ আছে সাপ্লাইজ এক্সপেন্স 22,500, ইন্টারেস্ট এক্সপেন্স 27,500, সাথে আরেকটা ইন্টারেস্ট এক্সপেন্স নিচে বকেয়া আছে কিছু, আবার এইটি বকেটা ওই খরচের সাথে যোগ করব 7,500 টাকা। কত হলো? 35,000 টাকা দাঁড়াবে নাকি? 35 আর 22,500 মোট 57,500 ইনকাম সামারি ডেবিট। ক্লোজিং হবে ইনকাম সামারি ডেবিট, সব খরচ ক্রেডিট। এরপরে আমরা দেখি লাভ হয়েছে আমাদের কত টাকা লাভ হয়েছে। 1,60,000 থেকে 57,500 বাদ দিলে 1,02,500 টাকা আমাদের লাভ হয়েছে। আর লাভ কি করে? ক্যাপিটালকে বাড়ায়। ক্যাপিটাল কখন বাড়বে? ক্যাপিটালকে যদি তুমি ক্রেডিট করো তখনই বাড়বে, ঠিক আছে? কারণ ক্যাপিটালের বৈশিষ্ট্যই ক্রেডিট, তাকে যতই ক্রেডিট করবো ততই বাড়তে থাকবে, যত ডেবিট করবো তত কমতে থাকবে। এই জন্য আমরা ক্যাপিটালকে ক্রেডিট করবো, কারণ আমাদের বানানোর দরকার, কারণ আমাদের মুনাফা হয়েছে। আর যদি মুনাফা হয় তাহলে মালিকের মূলধন বাড়ে, মালিকের অধিকার বেড়ে যায়। এই জন্য আমরা ক্যাপিটালকে বাড়াবো, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট করছি আর ডেবিট করব ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম নিট ইনকামকে ডেবিট করব বা ইনকাম সামারিকে ডেবিট করব। এটাই করছে দেখো, ইন্টারেস্ট ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। সর্বশেষ ড্রয়িং এর দিব। ড্রয়িং এর একটাই ক্লোজিং। ড্রয়িং অলওয়েজ কি ডেবিট, ক্লোজিং দিলে ড্রয়িংটা ক্রেডিট হয়ে যাবে। আর ডেবিট হবে, ড্রয়িং এর কারণে কিন্তু ক্যাপিটাল কমে যায়, আর ক্যাপিটালকে কমাই দিলে কি করতে হবে? ক্যাপিটালকে এখন ডেবিট করতে হবে, ঠিক আছে? এই যে দেখো, ক্যাপিটাল ডেবিট করছি, ড্রয়িং ক্রেডিট করছি। এরকম লজিক দিয়ে চিন্তা করে করে করতে হবে। তুমি মুখস্থ করলে দেখবো কি 2 দিন পরে আবার ভুলে গেছো, যেটা জানি কি হবে। এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, এই জন্য বারবার বলতেছি। হ্যাঁ, কারণ এইটা ভালো পারলে তুমি ওয়ার্কশিট অনেক সুন্দর মতো করে ফেলতে পারবা। আর ওয়ার্কশিট আর তুমি যদি অ্যাডজাস্টিং ভালো মতো পারো, ফিনান্সিয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিছুই মনে হবে না, ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো সমস্যা হবে না। আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো পারলে ওইখানে অনেক সেকশন আছে, কোনটা কারেন্ট অ্যাসেট, কোনটা কারেন্ট লাইবিলিটিস, কোনটা ফিক্সড অ্যাসেট, কোনটা ফিক্সড, তারপরে আছে কি বলেন, মালিকানা সত্ত্ব আছে, কোনটা অপারেটিং এক্সপেন্স, কোনটা নন অপারেটিং এক্সপেন্স। এইগুলো আবার ভালো মতো চিনলে তুমি অনুপাতটা সুন্দর মতো করে ফেলতে পারবা। তার মানে কি, অ্যাকাউন্টিং একটার সাথে আর একটা লিঙ্ক আপ, একটা ভালো না পারলে আর একটাতে যে সমস্যা হয়ে যায়। অন্যান্য সাবজেক্ট গুলো এমন না, এই অ্যাকাউন্টিংটাই শুধু এমন যে একটার সাথে আর একটা জয়েন, ঠিক আছে? এখন আমরা রিভার্সিং দিব। রিভার্সিং চাইছে আমাদের। প্রিপেয়ার দ্য রিভার্সিং এন্ট্রি, অর্থাৎ বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা কয়টার হবে? এই যে এই দুইটারই। কারণ বিপরীত দাখিলা আমি দিই কোনগুলা? অ্যাডজাস্টিং করে যেগুলো হবে ওইগুলোর আমরা রিভার্সিং দিব, এবং ওইগুলো সবও কিন্তু না। আমাদের একটা শর্ত ছিল, সম্পদ ডেবিট হইতে হবে, দায় ক্রেডিট হইতে হবে। এই দুইটা ক্ষেত্রে কিন্তু শর্তটা পূরণ করছে। কিভাবে করছে বলি। সার্ভিস রেভিনিউ, সেবা দিছো, কি লিখছিলাম? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল কি ছিল? সম্পদ, আর সম্পদটা ডেবিটে ছিল, এই জন্য এটা রিভার্সিং দিব। আর এখানে ইন্টারেস্ট খরচ হয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্স দিবে। ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট, পেয়াবলটা দায়, পেয়াবল দায় আমাদের শর্ত ছিল দায়কে ক্রেডিট হইতে হবে। তার মানে এই দুইটার আমরা রিভার্সিং দিব, দুইটাকে খালি উল্টাই দিব। দেখো তাই করছি। সার্ভিস রেভিনিউকে ডেবিট করে রিসিভেবল ক্রেডিট করছি, আর ইন্টারেস্ট পেয়াবল কে ডেবিট করে ইন্টারেস্ট এক্সপেন্স কে ক্রেডিট করছি। অর্থাৎ অ্যাডজাস্টিং যা হয়েছিল ওটাকে উল্টায় রিভার্সিং দিয়েছি, ঠিক আছে? এরপরে যাব আমরা 20 নাম্বার অঙ্কে। 20 নাম্বার অঙ্কে বলতেছে এই কোম্পানি তোমার এইটাতে ক্লোজিং চাইছে না? হ্যাঁ, ক্লোজিং চাইছে। আর কি চাইছে? ওনার্স ক্যাপিটাল চাইছে, ইনকাম সামারি চাইছে 3 কলামের, অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট করতে হবে তোমাকে, লেজার করতে হবে ওনার্স ক্যাপিটালের আর কি ইনকাম সামারি, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের যে ব্যালেন্সগুলো ওইগুলো নিয়ে একটা ক্লোজিং করতে হবে। আর প্রিপেয়ার এ পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ তুমি প্রথমে তো ক্লোজিং দিবা না, ক্লোজিং দেওয়ার পরে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট এখান থেকে ক্লোজ হয়ে যাবে নাকি? ক্যাশ ক্লোজ হবে না, কারণ ক্যাশের তার ক্লোজিং দেয় না। না, সম্পদ আর দায়ের তার কোনো সময় ক্লোজিং দেয় না। সম্পদ দায় এগুলার ক্লোজিং হয় না। ক্লোজিং হয় হলো আয় ব্যয় আর আর কি বল, নিট ইনকাম লস অথবা উত্তোলন, অর্থাৎ নামিক হিসাবগুলোকে আমরা ক্লোজিং করি। অর্থাৎ ক্যাশের কোনো পরিবর্তন হবে না। 3 নম্বরে যখন ট্রায়াল ব্যালেন্স আবার করব, এভাবে নাম থাকবে, তারপর ট্রায়াল ব্যালেন্স থাকবে, তারিখ থাকবে, একটা সিরিয়াল নাম্বার, এটা থাকলে দিতে পারে, নাও দিতে পারে। সিরিয়াল নাম্বার দেয় ভালো, রেফারেন্স নাম্বার থাকবে, অথবা এইভাবে দিলেও সমস্যা নেই।
ওইখানে ক্যাশ তো অবশ্যই থাকবে, কারণ ক্যাশ কোনো সময় ক্লোজিং হবে না। অ্যাকাউন্ট রিসিভেবলও ক্লোজিং হয় না, এটা আমাদের যা আছে তাই বসাই দিব। ইকুইপমেন্টও যা আছে বসাই দিব, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন যা আছে বসাই দিব, অ্যাকাউন্টস পেয়েবলও যা আছে বসাই দিব, তারপরে আনআর্ন রেভিনিউ যা আছে বসাই দিব, কারণ আনআর্ন রেভিনিউ কিন্তু দায়ের আমরা তার ক্লোজিং দিব না। ক্যাপিটাল চেঞ্জ হবে, কারণ ওই যে আমরা আয় ব্যয়ের পার্থক্য করে যদি নিট লাভ বা ক্ষতি হয় বা ড্রয়িং থাকে, এগুলোর কারণে ক্যাপিটালটা বাড়ে কমে, ঠিক আছে। তো ক্যাপিটালটা চেঞ্জ করে বসাইতে হবে, ক্যাপিটাল বসবে কিন্তু এটা বসবে না, 45,200 বসবে না, এখানে কিছু টাকা কম বা বেশি বসবে। ড্রয়িং বসবে না, কারণ ড্রয়িং এর আমরা ক্লোজিং দিয়ে শেষ করে দিব এটাতে। রেভিনিউ এক্সপেন্স যা আছে একটা থাকবে না নিচে, তার মানে কি আমাদের পরের যে ট্রায়াল 3 নম্বরে যে ট্রায়াল ব্যালেন্স করবো, ওই ট্রায়াল ব্যালেন্সের মাত্র এতটুকু আসবে। হ্যাঁ, এই কয়টা জিনিস আসবে শেষের পার্টে। আমরা প্রথমে ক্লোজিং দিই। ক্লোজিং কার দিব প্রথমে? প্রথমে ক্লোজিং দিব রেভিনিউ দুইটা আছে আমাদের অঙ্কে, রেন্ট রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, দুইটা মিলে কত? 70,500 টাকা নাকি? এই দেখো 70,500 টাকা। রেন্ট রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। তারপর আমরা এক্সপেন্সের দিব। এক্সপেন্স কি কি আছে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, তিনটা। তাহলে এই তিনটা যেহেতু ডেবিট আছে, ক্লোজিং করতে হলে ক্রেডিট করবো, আর ডেবিট করবো ইনকাম সামারিকে। দেখো ইনকাম সামারি ডেবিট লিখছে, আর ওই তিনটাকে ক্রেডিট লিখছে, ঠিক আছে। আর ড্রয়িং এর দুইটা মিলে আমাদের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে নাকি? কত টাকা ক্ষতি হয়েছে? দুটো বিয়োগ করলে 8,100 টাকা ক্ষতি হবে। আর আমরা বলছি কি, ক্ষতি হলে মূলধন কমে যায়, আর মূলধন কমাইতে হলে ডেবিট করতে হয়, মূলধন ডেবিট, আর ইনকাম সামারি ক্রেডিট। যেহেতু ক্ষতি হয়েছে এই জন্য ক্যাপিটালটা ডেবিট হয়েছে, ইনকাম সামারিটা ক্রেডিট হয়েছে 8,100 টাকা। লাস্ট ড্রয়িং উত্তোলন করছিল 1,600 টাকা। বুঝতে পারছি। আমাদের 2 নম্বরে দুইটা লেজার চাইছে। এক হলো ক্যাপিটালের, ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল নতুন করে কত দাঁড়ালো দেখি তো। আগে দেখো তো ওনার্স ক্যাপিটাল ছিল কত ব্যালেন্স? 45,200। এটা আমরা আগে লিখবো লেজারের মধ্যে, আগে ব্যালেন্সে লিখবো কি, ব্যালেন্স বিডি। যেহেতু 3 কলাম বলছে এই জন্য ডেবিট ক্রেডিট আর ব্যালেন্সের একটা ঘর দিচ্ছি। অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ছিল 45,200 কয় তারিখে? জুলাই মাসে। বুঝো কিভাবে? এই যে জুলাইয়ের 31, অর্থাৎ জুলাইয়ের 31 তারিখে ক্যাপিটাল ছিল কত? 45,200। আর এইখানে আমরা দেখো ডেবিট করছি কত? 8,100। আর ক্রেডিট করছি কত? 16,000। এই দুইটা এন্ট্রি এখানে বসাইতে হবে। অর্থাৎ ডেবিটে 8,100 বসাইছি ইনকাম সামারি নামে, আর ক্রেডিটে বসাইছি 16,000 নামে। লেজারে কিভাবে পোস্টিং করতে হয় জানো না? ভুলে গেছি না? মনে আছে? ক্লোজিং এর থেকে এই লেজার করতেছি। আমরা বসাইছি কি ওইখানে? ক্যাপিটাল। ক্যাপিটালের ঘরে কার নাম বসাবো? ইনকাম সামারির নাম, এবং ইনকাম সামারি যেই পাশে আছে, ক্যাপিটাল যেই পাশে আছে ওই পাশে আমার টাকাটা বসাইতে হবে। এখানে ক্যাপিটাল কোন পাশে আছে? ডেবিটে। অর্থাৎ নাম হবে ড্রয়িং, কিন্তু টাকাটা বসবে ডেবিটে, ঠিক আছে। সরি, ভুল বললাম, ক্রেডিটে বসবে টাকাটা। ড্রয়িং যেহেতু ক্রেডিট আছে, আমাদের টাকা ক্রেডিটে বসবে। আর এখানে ইনকাম সামারি যেহেতু কিসে আছে? ক্রেডিট আছে, এটাও আমাদের ক্রেডিটেই বসাইতে হবে। এইখানে মনে একটু ভুল করছি মেবি, ওয়েট, হ্যাঁ ভুল হয়েছে আমার, প্রথমে ঠিক ছিল, বলতেই ভুল হয়ে গেছে। এটা দেখে আরো প্যাচ লাগছে। আচ্ছা, আমাদের প্রথমেই কারেক্ট ছিল। অর্থাৎ লেজার করার সময় নিয়ম কি, যে আমি কার লেজার করতেছি ওটার টাকা কোন দিকে আছে সেই সেই হিসেবে বসাইতে হবে। অর্থাৎ ক্যাপিটাল করতেছি, ক্যাপিটাল কোন ক্যাপিটালটা, টাকাটা কোথায় আছে দেখো তো। প্রথমটায় ক্যাপিটাল ডেবিটে আছে, এই জন্য আমি টাকা ডেবিটে বসেছি 8,100। কিন্তু নাম বসবে তার বিপরীতে যে আছে, অর্থাৎ ইনকাম সামারি। আবার ক্যাপিটাল আছে এখানে কি? ডেবিটে, টাকা ডেবিটেই বসাবো, কিন্তু নাম লেখবো কি? ড্রয়িং। এই যে ড্রয়িং ডেবিটে, ঠিক আছে। অর্থাৎ 45,200 থেকে এটা বাদ দিছি, হয়েছে 37,100। 37,100 থেকে 16,000 বাদ দিছি, হয়েছে 21,100। আর ইনকাম সামারির ক্লোজিং দিতে বলছি, ইনকাম সামারির লেজার করতে বলছি। তো আমরা কি লিখবো? ইনকাম সামারি তো টাইটেল দিছি নাকি? কি লিখবো? ইনকাম সামারি যেহেতু টাকা ক্রেডিটে আছে, আমরা ওই দুইটা নামই লিখবো, ক্রেডিটে টাকা বসাবো। এই দুইটা নাম লিখবো, টাকা বসাবো ক্রেডিটে। দেখি তাই করছি কিনা। এই যে সার্ভিস রেভিনিউ, রেন্ট রেভিনিউ টাকা বসাইছি ক্রেডিটে।
এই টাকাটা আমরা এখানে ব্যালেন্সে বসাইছি প্রথমে, এই ব্যালেন্সের সাথে এই ব্যালেন্স যোগ হয়ে হয়েছে 70,500। ঠিক আছে, 70,500। আর এইখানে দেখো ইনকাম সামারি কই, ডেবিটে, তার মানে এই সবগুলো টাকা কোথায় বসবে? ডেবিটে বসবে, কিন্তু নামগুলো হবে এইগুলা নাকি, অর্থাৎ ডিপ্রিসিয়েশন, স্যালারি, ইউটিলিটিস। এই দেখো ডিপ্রিসিয়েশন, স্যালারি, ইউটিলিটি, যেহেতু ইনকাম সামারির ব্যালেন্স ডেবিটে ছিল এই জন্য টাকাগুলো ডেবিটে বসতেছে। তাহলে হিসাব করে দেখলাম এটা তো ক্রেডিট ব্যালেন্স নাকি, কারণ সার্ভিস রেভিনিউ তো আয়টা হলো ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্স, এই ক্রেডিট ব্যালেন্সের সাথে এই ক্রেডিট ব্যালেন্স যোগ করে হয়েছে নতুন করে 70,500 টাকার ক্রেডিট ব্যালেন্স। এই ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট ব্যালেন্স বাদ দিছি 62,500, তার থেকে আবার ডেবিট ব্যালেন্স বাদ দিছি হয়েছে 6,800, আবার ডেবিট ব্যালেন্স বাদ দিছি, নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে লস শো করতেছে নাকি, আমাদের কিন্তু লসই কিন্তু হয়েছিল। এই যে 8,100 দেখছো, এইখানেও কিন্তু ব্যালেন্সটা 8,100 শো করতেছে, কিন্তু এটা নেগেটিভ, অর্থাৎ এটা লস। সর্বশেষ ওই যে আমরা বলছিলাম যে সবকিছু করার পর ওই কয়টা এন্ট্রি বসাবো, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো কোনো পরিবর্তন হয় না, ইকুইপমেন্টের কোনো পরিবর্তন হয় নাই, আগের রেওয়া মিলে যা ছিল এখানে এনে ধরে বসাই দিছি। অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের কোনো পরিবর্তন হয় নাই, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল হয় নাই, শুধুমাত্র ক্যাপিটালটা চেঞ্জ হয়েছে, আর কোনো কিছুই চেঞ্জ হয় নাই। ক্যাপিটাল লাস্ট যেই ব্যালেন্স বেরোচ্ছে ওই ব্যালেন্সটা আমরা বসাবো, 21,100 টাকার ব্যালেন্স। এই ছিল আমাদের 20 নাম্বার অঙ্ক। 21 নাম্বারটা দেখবো। আমরা কত থেকে শুরু করছি আজকে? 15 থেকে না? স্যার আজকে থাকুক, কার না, হ্যাঁ, আর না।